চোদ্দ, দণ্ডপ্রাপ্ত সংক্ষুব্ধ আসামি পক্ষে ফৌজদারি আপিল দরখাস্ত মুসাবিদা। আমরা এতক্ষণ মামলা এবং দরখাস্ত শিখলাম বিভিন্ন। এবার মামলা হয়ে গেছে, রায় হয়ে গেছে, আসামি দণ্ড পেয়েছে, এবার আসামিকে কি আপিল করে আপিলে বাঁচাতে হবে, তাই না? ওকে। আমার একটা মামলা আপিলে গিয়ে শুনানি হয়ে গেছে, আগামী 1 তারিখে রায় আছে। সেই রায়ে দেখা যাক কি হয়, আশা করছি তো আমার আসামি খালাস পাবে। নিম্ন আদালত এক আসসালামু বছর। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন আজহার সাহেব। স্যার আমি বারবার ডিস্টার্ব করি আপনারে। পিটিশন এবং আবেদন দরখাস্ত এগুলোর মধ্যে পার্থক্যটা কি একটু ডিটেলস কি জানতে পারবো স্যার? কোনো পার্থক্য নাই। যেটা পিটিশন সেটাই অ্যাপ্লিকেশন, সেটাই দরখাস্ত, সেটাই আবেদনপত্র। আমরা হাই স্কুল কলেজে এটাকে আহ, অ্যাপ্লিকেশন হিসেবে জেনেছি। এখন জি স্যার। লিগ্যাল, লিগ্যাল পিটিশন, পিটিশন ইজ এ লিগ্যাল টার্ম। হ্যাঁ, স্ট্যান্ডস ফর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনকে আইনের ভাষায় পিটিশন বলে, অন্য কিছু না। থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। থ্যাংক এটা ইউ খুবই সুন্দর স্যার। প্রশ্ন করেছেন, অনেকের জানা ছিল না। আমি তো জি স্যার। এলএলবি অনার্স কমপ্লিট করার পরে আদালতে যাওয়ার পরে বলছে একটা পিটিশন লেখেন তো। পিটিশন কি জিনিস বুঝি না। তো স্যার পিটিশন কি? স্যার তো থ্যাংক বলছে যে আপনি লিখেন, আমি বলছি। লিখার পরে আমি দেখছি এটা তো দরখাস্ত। ওই জি যে, স্যার। ওই যে ডিম ভাজির মতো, বাসায় সারা জীবন এটাকে ডিম ভাজি বলে, এখন রেস্টুরেন্টে গিয়ে এটার নাম হয়ে যায় অমলেট, তাই না? জি স্যার। একই জিনিস। জি স্যার যখন থ্যাংক ইউ আসামি স্যার। নিম্ন আদালতের রায় ও দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে চান তখন এই দরখাস্ত লাগবে। সিভিল মামলায় আপিল হচ্ছে মেমো আকারে, মেমোরান্ডাম অফ অ্যাপিল আকারে, মানে মোর দেন ফর্মাল, মানে ফর্মালিটিজ অনেক। কিন্তু ক্রিমিনাল মামলায় এই আপিলও কিন্তু পিটিশন আকারেই সাবমিট করতে হয়, মানে দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ পিটিশন। ওকে, জি। এরও একটা পিটিশন, কিন্তু একটু বড় পিটিশন, অনেকটা মিস কেসের আদলে করতে হয়। বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত রাজশাহী, তার মানে এটা কোথায় হচ্ছে? আমাদের মহানগর দায়রা জজে হচ্ছে। তার মানে মহানগর এলাকার মামলা। ফৌজদারি আপিল নগ, এখানে আপিল ফাঁকা রেখে 2026, কারণ আপিল নাম্বার ফাইলিং হচ্ছে, আপিল নাম্বার পড়বে ফাইলিং হওয়ার পরে। উদ্ভব, উদ্ভব মানে মহানগর দায়রা জজ এর মহানগর দায়রা মামলা নম্বর 102, 2024, 2024-এ 102 নম্বর যে দায়রা মামলা বা এসসি সেশন কোর্ট কেস 102, 2024, এই মামলায় আমার আসামির সাজা হয়েছে। এটার বিরুদ্ধে আমি আসছি আপনার কোর্টে কি করতে? নালিশ জানাতে, যে আপিল করে আমাকে এটাতে আসামিকে কি করতে হবে, খালাস করতে হবে। ঠিক আছে। আর এটা সূত্র কি? সিআর মামলা নং 906, 2022 বোয়ালিয়া। তার মানে এই মামলাটা প্রথমে সিআর হিসেবে শুরু হয়েছিল। এটা কি মামলা? 1881 সালের নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, মানে এনআই অ্যাক্ট, মানে চেকের মামলা এর 138 ধারা। চেকের মামলা সিআর মামলা হিসাবে ম্যাজিস্ট্রেট কোর্টে শুরু হয়। এটা বোয়ালিয়া আমলি আদালতে শুরু হয়েছিল, মামলা নম্বর ছিল 906, 2022। এইটা বদলি হয়ে দায়রা আদালতে চলে যায়, মহানগর দায়রা মামলার নম্বর হয় 102, 2024। এবং এই 102, 2024 মামলাতেই আসামির সাজা হয়। ঠিক আছে, এখানে 3টা মামলা নম্বর হয়ে যাচ্ছে। ক, আসামি বা আপিলকারী। আর বনাম হচ্ছে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর, মহানগর দায়রা জজ আদালত রাজশাহী। দেখবেন মিস কেসেও কিন্তু আমরা প্রতিপক্ষে কি করি, এই পাবলিক প্রসিকিউটরকেই কিন্তু আমরা প্রতিপক্ষ করছি, তাই না? এটা 1 নম্বরে, 1 নম্বরে পাবলিক প্রসিকিউটর, এবং 2 নম্বর হচ্ছে খ, রেসপন্ডেন্ট। এখানে রেসপন্ডেন্ট বলতে ওই যে সিআর মামলার যে বাদী, যে চেকের মামলার বাদী, সে, বুঝতে পেরেছেন? জি। তার মানে তাকেও জানাতে হবে, সে যেন কন্টেস্ট করতে পারে, সিআর মামলার বাদী যে মামলায় কি পেয়েছে, রায় পেয়েছে। এখন বিষয় দেখেন, আপিলের বিষয়টা একটু বড়। বিষয়ের মধ্যেই আমাকে পরিপূর্ণ একটা মামলার সিনপসিস দিয়ে দিতে হবে। হ্যাঁ, আলাউদ্দিন ভাই বলেন। তার তার এই যে মামলাটা উদ্ভব হয়েছে মহানগর দায়রা মামলা নং 102, 2024, এই দায়রা আদালতে কি আবার আপিলটা হইতেছে স্যার? এটা যুগ্ম হ্যালো। মহানগর দায়রা, যুগ্ম মহানগর দায়রা জজে এটা বিচার হয়েছে। হ্যাঁ, আপনি একটু 1 মিনিট অপেক্ষা করেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে বিষয়ে কিন্তু একটু আমাদের মামলার সিনপসিস বা মূল বক্তব্যটা তুলে ধরতে হয়। তাই দেখেন 3 লাইনের একটা বিষয় দেওয়া হয়েছে। এবার বিষয়টা একটু পার্থক্য হবে, দেখেন বিষয়টা একটু ভিন্ন হবে।
অন্যান্য যে বিষয়গুলো ছোট ছোট ছিল এখানে বড় দেখেন। বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালত, তাহলে যুগ্ম মহানগর দায়রা জজ জয়েন্ট মেট্রোপলিটন সেশন জাজ কোর্টের যে আদেশ, যে রায়, তার বিরুদ্ধে মহানগর দায়রা জজে যাচ্ছি। এবার সালাউদ্দিন ভাই বুঝতে পেরেছেন? জি স্যার এখন বুঝতে পারছি। মানে ছোট কোর্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থেকে আমরা চলে যাচ্ছি জয়েন্ট দাঁড়ায় সেশন জাজ থেকে আমরা সেশন জাজে যাচ্ছি, মেট্রোপলিটন সেশন জাজ। তার মানে ছোট কোর্ট থেকে বড় কোর্টে যাচ্ছি ভাই, একই কোর্টে কখনো আপিল হয় না। বুঝতে পারছি। এর প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করি। রাজশাহীর জি স্যার। কর্তৃক গত 10/5/2026 তারিখে প্রদত্ত 1 বছর বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লিখিত 6 লক্ষ টাকা অর্থদণ্ডের তর্কিত রায় ও আদেশ রদরহিত পূর্বক আসামিকে বেকসুর খালাসের প্রার্থনায় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 99 এর 408 ধারায় আনিত আপিল। তাহলে আমরা জানি সিআরপিসির 408-এ আপিল করা যায়, তাই না কামরুজ্জামান ভাই? জি জি স্যার। তাহলে 408-এ সরাসরি আমি আপিলের কথাই তো বলতে পারতাম, পারতাম না? জি এখানে না বলে আমাকে বিষয়ের মধ্যেই বলতে হবে কোন আদালতের বিরুদ্ধে কত তারিখের আদেশ এবং কি আদেশ। তাহলে এখানে দেখেন একের মধ্যে কি আছে, আদালতের নাম আছে 1 নম্বরে, 2 নম্বরে কত তারিখের আদেশ সেটা আছে তারিখ, 3 নম্বরে আদেশে কি বলা আছে সেটা, এবং 4 নম্বরে কি প্রার্থনা করছি, এবং 5 নম্বরে ধারা উল্লেখ করছি। বাস্তবে কিন্তু এই ধারা উল্লেখ করার দরকার হয় না। বাস্তবে আমাকে এই যে এই ধারাটুকু উল্লেখ করার দরকার নাই। বাস্তবে জাস্ট প্রার্থনায় আনিত আপিলে কথা লিখতে হয়। আমার কথা বুঝতে পারলেন? জি স্যার। তার মানে যে শুধুমাত্র যে হলুদ উল্লেখ করলাম এতটুকু বাস্তবে লাগে না, কিন্তু আপনাদের পরীক্ষার খাতায় লাগবে। কারণ বলেই দেয় কস্ট টাইটেলে আইন ও ধারা তো আমরা যেটা বলছিলাম যে এই যে গ্রিন হাইলাইট করা যে অংশটুকু আপিলে এইভাবে আমাদের একটু পার্থক্য করে লিখতে হবে, হ্যাঁ। এরপরে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আসামি বা আপিলকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে এভাবে শুরু করব। তাহলে আসামি এখানে আপিলকারী, হ্যাঁ, আসামি জি অবলিক স্যার। দিয়ে আপিলকারী বা ব্র্যাকেটে আপিলকারী, এভাবে। 1 নম্বর অভিযোগকারী পক্ষের মামলার সংক্ষিপ্ত বিবরণ, মানে অভিযোগকারী কি কি বর্ণনা করেছে। বাদী মেসার্স সেলিম এন্টারপ্রাইজ, আসামি মেসার্স সেলিম এন্টারপ্রাইজ হতে বাকিতে পোলট্রি ফিড ক্রয় করেন, এখানে ক্রয় করে হবে, হ্যাঁ, ক্রয় করে বাকি 6 লক্ষ টাকা পরিশোধের নিমিত্তে মেসার্স সেলিম এন্টারপ্রাইজ বরাবর আসামি উত্তরা ব্যাংক লিমিটেড নিউ মার্কেট শাখা রাজশাহী এর আসামির নামীয় হিসাব নম্বর, চেক নম্বর, হিসাব নম্বর, চেক নম্বর এগুলো ডট ডট দিয়ে দিবেন, হ্যাঁ। জি পরিমাণ 6 লক্ষ টাকা, এত তারিখ, চেকটি একটি চেক বাদীর প্রতিষ্ঠান মেসার্স, আচ্ছা এখানে যে তারিখ দেওয়া আছে, হ্যাঁ, এটা রিসেন্ট তারিখ দিয়ে দিবেন, তাহলে আরো ভালো হয়। এই সালটা রিসেন্ট দিয়ে দিবেন। এটা আমার রিয়েল কেস তো, 11 সালের আমার সিনিয়রের মামলা এটা, সেটা আমি তুলে দিয়েছি। নামে বাদী প্রতিষ্ঠানে বাদীকে প্রদান করেন। মোট কথা হচ্ছে এটা চেকের মামলা, একজন আরেকজনকে চেক দিল, যদি চেকের মামলা না হয়ে মারামারি মামলা হয় তাহলে মামলাতে যে সংক্ষিপ্ত বর্ণনা সেটা তুলে দিতে হবে, বুঝতে পেরেছেন? জি জি জাস্ট লিগ্যাল নোটিশ দিল, লিগ্যাল নোটিশে টাকা নাই, এই কথা তারা বলছে, হ্যাঁ। তা মামলাটি দায়েরের পর সিএমএম আমলি আদালত হইতে এখানে হতে হবে, হ্যাঁ, আপনারা জি চলিত করে নেবেন। সাধু থেকে চলিত করতে যেয়ে দু একটা জায়গায় হয়তো মিস হয়ে গেছে। আপিলকারী আসামি জামিনপ্রাপ্ত হন, জামিন পেল, অতঃপর মামলা নিষ্পত্তির জন্য মহানগর দায়রা আদালতে বদলি হয়। মহানগর দায়রা আদালতটি বিচার নিষ্পত্তির জন্য সেটা যুগ্ম মহানগর দায়রা প্রথম আদালতে বদলি করেন। অতঃপর এই 2026 সালে রায় হলো
হ্যাঁ, রায় হওয়ার জি পরে আসামিকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 6 লক্ষ টাকা চেক লিখিত টাকা গিয়ে অর্থদণ্ড করলেন, জরিমানা করলেন। ঠিক আছে, এবং এত তারিখে সাজা মূল্যে গ্রেপ্তার হয়ে অদ্যাবধি জেল হাজতে আবদ্ধ আছে। এখন আসামিকে ওই মামলায় কি করা হলো, সাজা পরোয়ানা দিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। তারপরে ওয়ারেন্ট মূল্যে আসামিকে ধরে নিয়ে আসা হলো। যেহেতু বর্তমান আইন মোতাবেক চেকের 50% টাকা জমা প্রদান করে আপিল দায়ের করতে হয়, সে অনুসারে আসামিও 50% টাকা জমা দিয়েছে। ঠিক আছে, কোথায় জি দিয়েছে সেটা উল্লেখ করা হচ্ছে 1 নং চালান মূলে। রিয়াল কেস একেবারে তুলে দিয়েছি, আপনাকে বাস্তবে এত লিখতে হবে না। হ্যাঁ, এটা জি হচ্ছে ফ্যাক্ট। এবার হেতুবাদ, হেতুবাদে যেভাবে আমরা জামিন চাইলাম ওইভাবে জামিনের মতো করে, যেহেতু আসামি বা আপিলকারী একজন শান্তিপ্রিয় নিরীহ ব্যক্তি এবং বর্ণিত অভিযোগ সম্পর্কে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে, নিম্নবর্ণিত আদালত তার বিচারসুলভ মনোভাব অত্র মামলায় প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে নিম্ন আদালত বিচারসুলভ মনোভাব ব্যক্ত করতে মানে ব্যর্থ হয়েছেন। ঠিক আছে, জি বিচারিক বিজ্ঞ নিম্ন আদালত কর্তৃক এত তারিখে প্রদত্ত রায়ে আসামিকে প্রদত্ত দণ্ডাদেশ বেআইনি, ত্রুটিপূর্ণ, বিচার বহির্ভূত ও ন্যায় বিচার পরিপন্থী। মানে ওই নিম্ন আদালত যাদের রায় দিয়েছে সে রায়ের শুধু দুর্নাম বের করতে হবে এবং সেটার আইনগত এবং পদ্ধতিগত ভুল বের করতে হবে, সেগুলো আমরা বলছি। হয় তার রদরহিত ও বাতিলযোগ্য, তাহলে নিম্ন আদালতের রায় বাতিল হয়ে গেলেই তো আসামি খালাস পাবে, তাই না? জি বিজ্ঞ নিম্ন আদালত অত্র মামলা সঠিকতা পর্যালোচনা করে না করে, মানে সঠিকতা পর্যালোচনা না করে এবং বিচারিক মনোভাব স্পষ্টভাবে প্রয়োগ না করে শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে তর্কিত আদেশ প্রদান করেছেন, যা সম্পূর্ণ বেআইনি, রদরহিত ও বাতিলযোগ্য। মানে বারবার একই কথা রিপিট করছে যে বাতিলযোগ্য। বিজ্ঞ নিম্ন আদালত সাক্ষী জবানবন্দি সঠিকভাবে অনুধাবন করতে না পেরে বিচার বিভ্রাট করে ঘটিয়েছেন। হ্যাঁ, সুতরাং উক্ত তর্কিত আদেশটি বা দণ্ডাদেশ প্রদান করেছেন, যা সম্পূর্ণ বেআইনি, রদরহিত ও বাতিলযোগ্য। অভিযোগকারী পক্ষের কোনো নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য সাক্ষ্য প্রমাণ না থাকায় উক্ত দণ্ডাদেশ কোনোভাবেই রক্ষণীয় নয়। অন্যান্য হেতুবাদ এবং উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপন করা হবে। তার মানে এখানে আমাদের শুনানির সময়, আপিল শুনানির সময় উচ্চ আদালতের সিদ্ধান্ত দিতে হয়। আমরা একটা মামলায়, সেটা 400/420 মামলা, এই মামলায় শুনানি করেছে, 1 তারিখে রায় আছে। দেখা যাক, আমার আমার লাইফের প্রথম নিজের নিজের মামলার আপিল শুনানি করার পর সেই শুনানির রায় আগামী 1 তারিখে। দেখা যাক কি হয় প্রথম আপিল শুনানির রায়ে আমার আসামির। আশা করছি যে আসামি খালাস পাবে, কারণ যতটুকু মামলার ফ্যাক্ট এবং ডিপোজিশন জবানবন্দিগুলো আছে এবং আমরা যতটুকু উচ্চ আদালতের সিদ্ধান্ত দিয়েছি তাতে তো আমি ধারণা করছি, যতটুকু বুঝি, আমার পক্ষে রায় আসা উচিত। অতএব বিধায় প্রার্থনা এই যে উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে। আচ্ছা, এই যে প্রার্থনা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যে এটা একটা পিটিশন ফরম্যাট, তাই না? জি জি ফৌজদারি আপিলটি গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলবপূর্বক, দেখেন মিসকেসের মতো নিম্ন আদালতের নথি তলব করতে হবে, না হলে কিভাবে বুঝবে জবানবন্দি কোথায় আছে, এগুলো তো বুঝতে হবে, তাই না? জি জি উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ, শুনানি অন্তে বলতে শুনানির পরে বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতের উক্ত তর্কিত দণ্ডাদেশটি রদরহিত পূর্বক অত্র আপিলটি মঞ্জুর ক্রমে আসামি বা আপিলকারীকে নির্দোষ সাব্যস্তে বেকসুর খালাসের আদেশ দিতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। ঠিক আছে, জি এটা হয়ে গেল আপিল। আর বিগত 25 সালে কিন্তু একটা রিভিউ এর দরখাস্ত আসে, 2025-এ। তো এখানে রিভিশনে রিভিউ রিভিউ দিয়ে দিয়েছে, 25-এ কিন্তু রিভিউ এসেছিল। এই 25-এ রিভিউ এসেছে বলে আমি রিভিউ রাখলাম এবং আপিলও রাখলাম। আমার আগের নোটে স্যার কিন্তু, রিভিশন না রিভিশন স্যার সরি, রিভিশন হ্যাঁ এবার রিভিশন, রিভিশন সরি সরি রিভিশন, রিভিউ না। আচ্ছা আচ্ছা রিকল দরখাস্ত নামঞ্জুর আদেশে সংক্ষুব্ধ আসামি পক্ষে ফৌজদারি রিভিশন দরখাস্ত মুস্তাবিদা। ঠিক আছে, যখন জি আসামি নিম্ন আদালতের যে কোনো আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে চান তখন এই দরখাস্ত ফরম্যাট ফলো করে আপনাদের করতে হবে। তো এখানে দায়রা আদালত ফৌজদারি রিভিশন নং ফাঁকা দিয়ে 2026, জিআর মামলা এত, উদ্ভব হচ্ছে এটা থানার মামলা, জিআর মামলা থেকে উদ্ভব এবং পেনাল কোডের এই ধারাতে মামলা। এরপরে বিষয়ে কেমন হবে দেখি। বিষয়, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজশাহী এর 10/5/2026 তারিখের আদেশের বিরুদ্ধে
কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 435 এবং 439 এ ধারা মতে আনিত রিভিশন। বুঝতে পেরেছেন? দেখেন জি আপিলের থেকে একটু কম লেখা লাগলো বিষয়, তাই না? জি কারণ আদেশে নামঞ্জুর করেছে সেটার বিরুদ্ধে আসছি, এখানে রায় তো আর না। আর আপিল হচ্ছে পুরো রায়ের বিরুদ্ধে, তাই এখানে বেশি লেখা লাগলো বিষয়, আর এখানে কম লেখা লাগছে কারণ এটা আদেশের বিরুদ্ধে জাস্ট রিভিশন। তাহলে রিভিশন একটা ছোট স্টেপ, আপিল একটা বড় স্টেপ। এখানে ক হচ্ছে আসামি বা রিভিশনকারী, ওখানে ছিল আপিলকারী, এখানে রিভিশনকারী বনাম। খ হচ্ছে পাবলিক প্রসিকিউটরকে আমরা এখানে পক্ষ করছি, এবং 2 নম্বরে খ মানে রেসপন্ডেন্ট, খ মানে একজন ব্যক্তির নাম, তাই না? মামলার মূল মামলায় জি যে এজাহারকারী তার নাম। তাহলে মূল মামলার যে বাদী বা এজাহারকারী ছিল এই মামলায় সে রেসপন্ডেন্ট হয়ে গেল, এবং আসামি এই মামলায় কি হয়ে যাচ্ছে? রিভিশনকারী। ওকে। জি এরপরে মিস কেসের আগে যেভাবে আমরা লিখতাম ওইভাবে এখানে লিখবো, রিভিশনকারী পক্ষে বিনীত নিবেদন এই যে অত্র রিভিশনকারী সূত্রে বর্ণিত মামলার আসামি সে গত 10/5/2026 তারিখে বিজ্ঞ নিম্ন আদালতে বিভিন্ন বিভিন্ন কারণ উল্লেখে বা হেতুবাদে বাদী পক্ষের সাক্ষীদের জেরা করার জন্য রিকলের আবেদন করেন। মানে একটা সাক্ষীকে জেরা করা হয়নি বা করা হয়েছে আবার রিকল করতে চাচ্ছেন, তার মানে এখানে ফার্দার ক্রস এক্সামিনেশনের প্রার্থনা ছিল, তাই না? জি বিজ্ঞ নিম্ন আদালত তা অগ্রাহ্য মানে রিজেক্ট করেন, না মঞ্জুর করেন। অগ্রাহ্য মানে না মঞ্জুর বা রিজেক্ট করে যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেন, মানে পরবর্তী স্টেপ যুক্তিতর্ক বা আর্গুমেন্টে চলে যান। উক্ত তর্কিত আদেশে সংক্ষুব্ধ হয়ে আদেশটি রদরহিতপূর্বক নিম্ন আদালতকে প্রয়োজনীয় নির্দেশ প্রদানের প্রার্থনায় নিম্ন হেতুবাদে অত্র রিভিশন মামলাটি দায়ের করলেন। তার মানে আসামি পক্ষ যদি জেরা না করে তাহলে আসামি সাজা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে না? জি হেতুবাদ যেহেতু নিম্ন আদালত ঘটনা ও আইন উভয় প্রশ্নে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই কথাটা বলতে হবে এই কারণেই, কারণ রিভিশনের মানে যে গ্রাউন্ডস এটা হচ্ছে ঘটনা বা আইনের প্রশ্নে ভুল হতে হবে। ঘটনা এবং আইনের প্রশ্নে ভুল না হলে কিন্তু রিভিশন করা যায় না। তাই হেতুবাদের প্রথমে এই কথাটা উল্লেখ করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা বাদী পক্ষের সাক্ষীদের যথাসময়ে জেরা না করার ক্ষেত্রে আসামি পক্ষের বিজ্ঞ অ্যাডভোকেটের কোনো অবহেলা বা অদক্ষতা ছিল না। তার মানে অ্যাডভোকেটের দোষটাকে আমরা ছিল না, এটা আমরা কিন্তু কি করছি, ক্লিন চেক দিচ্ছি অ্যাডভোকেটকে। ফলে জি ন্যায় বিচারের স্বার্থে সাক্ষীদের রিকল করে জেরা করার সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি ছিল। না হলে এখানে ন্যায় বিচার ব্যাহত হবে। আসামি যদি জেরা না করতে পেরে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পায়, তাহলে আসামি তো খালাস পাবে না, আসামির সাজা হয়ে যাবে। বিজ্ঞ নিম্ন আদালত প্রকৃত বিষয় উপলব্ধি করতে ব্যর্থ হয়ে তর্কিত আদেশটি প্রদান করেছেন, অনেকটা আপিলের হেতুবাদের মতো, তাই না? জি এবং আদেশের কারণ হিসেবে অনেক দেরিতে রিকলের প্রার্থনা করা হয়েছে। এখন তিনি বলছেন আপনি আদালত লিখেছে যে অনেক দেরিতে রিকলের প্রার্থনা হয় নামঞ্জুর। বুঝতে পেরেছেন? এই হচ্ছে তার লিপিবদ্ধ নোট, মর্মে আচ্ছা যে বক্তব্য লিপিবদ্ধ করেছেন তার সঙ্গত নয়। ফলে আদেশটি রদরহিত হওয়া একান্ত আবশ্যক, অন্যথায় আসামি বা রিভিশনকারী পক্ষের অপূরণীয় ক্ষতি সাধিত হবে। অন্যান্য হেতুবাদ এবং উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপন করা হবে। কারণ উচ্চ আদালতের এই বিষয়ে অনেক সিদ্ধান্ত আছে, সেই মানে সিদ্ধান্তগুলো কেস আমরা, ল হ্যাঁ, কেস ল কেস ল স্যার জি কেস ল জি আমরা আদালতে দিয়ে দেবো, কারণ কেস ল আপিল এবং রিভিশনের সময় খুব কাজে লাগে। আগে এই ধরনের মামলায় রিভিশন মঞ্জুর হয়েছে, রিভিশন মঞ্জুর হওয়া মানে কি আসামি পক্ষ জিতে যাওয়া, তাই না? এরপরে কি জি হবে, রিভিশন মঞ্জুর হলে ওই মামলাটা নিম্ন আদালতকে নির্দেশন দিবে যে আসামিকে জেরা করার জন্য বাদীপক্ষের সংশ্লিষ্ট যে সাক্ষী তাকে বা তাদেরকে রিকল করা হোক, এবং তারা আসবে এবং আসামি পক্ষ জেরা করবে। এই হচ্ছে নির্দেশনা দিবে। বুঝতে পেরেছেন? জি রিভিশন মঞ্জুর হওয়া মানে আসামি খালাস হয়ে যাওয়া তা না, জাস্ট ওই যে রিকল না মঞ্জুর হয়েছিল ওইটা মঞ্জুর করানোর একটা ব্যবস্থা। বুঝতে পেরেছেন? জি অতএব বিধেয় প্রার্থনা এই যে, এখানে প্রার্থনাতেও দেখেন একটু ব্যতিক্রম আছে। উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে রিভিশন মামলাটি শুনানির জন্য গ্রহণ করে, তার মানে আজকেই তো আর আদেশ দিবে না, প্রথমে অ্যাডমিশন হবে মানে গ্রহণ করবে, তারপরে নিম্ন আদালতের নথি তলব করবে, ঠিক আছে? জি উভয় পক্ষের শুনানি করবে, মানে শুধু আমি রিভিশনকারী পক্ষে শুনানি করব তা না, অপর পক্ষে পিপির পাশাপাশি রেসপন্ডেন্ট পক্ষের পার্সোনাল আইনজীবীও শুনানি করতে পারবে। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজশাহী এর 10/5/2026 তারিখে তর্কিত আদেশটি রদরহিত পূর্বক অত্র রিভিশন মামলাটি মঞ্জুর করত সূত্রে বর্ণিত মামলায়
বাদীপক্ষের সাক্ষীদের রিকল জেরা করার, হ্যাঁ রিকল পূর্বক জেরা করার জন্য আসামি পক্ষকে সুযোগ দানের উদ্দেশ্যে বিজ্ঞ নিম্ন আদালতকে প্রয়োজনীয় নির্দেশ প্রদানের আদেশ প্রদান করতে মর্জি হয়। তার মানে নিম্ন আদালতকে বলে দেন যেন আবার রিকল করা হয় এবং আমি জেরা করতে পারি, এই তো চাওয়া, তাই না? জি এখন আপনাদের বক্তব্যতে থাকে যে এত বেশি লিখতে হবে, ওই যে যদি বেশি নম্বর থাকে বেশি লিখবেন, কম নম্বর থাকলে কম করে লিখবেন, ভাষা নিজের ভাষায় লিখবেন। ঠিক আছে, আমি তো ক্লাস টেস্ট এগুলো দিবই, আগামী শনিবারে ক্লাস টেস্ট হবে তো এটার উপরে, তাই না? তো আচ্ছা যখন আমি ক্লাস টেস্টে দিব নম্বরের উপর ভিত্তি করে আপনারা লিখবেন, নম্বর বেশি থাকলে বেশি লিখবেন, নম্বর কম থাকলে কম লিখবেন। 10 নম্বর যদি দিই 20 মিনিট লিখবেন, 8 নম্বর দিলে 16 মিনিট লিখবেন। ক্লিয়ার? জি জি আমরা এরপরে কি পড়বো? পার্ট 4, প্র্যাকটিক্যাল ড্রাফটিং প্রশ্নোত্তর। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া থাকবে, এর উপরে উত্তর থাকবে। বুঝতে পেরেছেন? তো এটা জি আমাদের আগামী কালকের আলোচনা বিষয়। আজকে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে খুব দ্রুত ভিডিও দিয়ে দিচ্ছি। অলরেডি এই যে বিরতির আগে যে ভিডিওটা একটা হয়েছে সেটা কিন্তু কি হয়ে গেছে, এডিট করে রেন্ডারও হয়ে গেছে, আমার জাস্ট আপলোড করতে বাকি আছে। হ্যাঁ, আচ্ছা সালাউদ্দিন ভাই বলেন। স্যার এই যে প্রশ্ন লেখার জন্য যে 20 মিনিট সময় পাইতেছি স্যার, এখানে তো দুইটা হইতেছে, পরীক্ষার হলে কি 20 মিনিটের মাঝে লিখতে হবে? আপনাকে একটা নির্দেশনা দিচ্ছি, মনে করেন একটাতে যদি আপনি বেশি সময় ব্যয় করেন, 20 মিনিটের কাছে 30 মিনিট জি সময় ব্যয় করেন, তাহলে অন্যটাতে আপনার সময় কমে যাবে। আমি যখন মডেল টেস্ট নিব, আমার যে থিওরি যে 5 নম্বরের জন্য 10 মিনিট ব্যয় করবেন, 10 নম্বরের জন্য 20 মিনিট ব্যয় করবেন, এই থিওরি অবলম্বন করে যদি আপনি পরীক্ষা দেন, আপনি যদিও 5 মিনিট বলেন, প্রতিটার ক্ষেত্রে 1-2 মিনিট করে বাড়তি লাগবেই। তার মানে আপনার টার্গেট থাকতে হবে 10 মিনিট, সেক্ষেত্রে 11-12 মিনিট এইভাবে আপনাকে শেষ করতে হবে। আর যদি মনে করেন এখানে 5 মিনিটের একটা প্রবলেমেটিক প্রশ্ন, ইচ্ছা মতো 15-20 মিনিট লিখবো, ভাই আপনি 100 নম্বরের উত্তরই করতে পারবেন না, আপনার কমন থাকলে লিখতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। টাইম ম্যানেজমেন্টের অন্যতম একটা শর্ত, আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। 5 মিনিটের প্রশ্ন 5 মিনিট লেখার চেষ্টা করবেন। আপনি বাড়িতে প্র্যাকটিস করেন না, আমার নোটে যেগুলো আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করে দেখেন, এটার উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যার হ্যান্ড রাইটিং ফাস্ট তার জন্যে এই সূত্রটা, আবার যার হ্যান্ড রাইটিং স্লো তার জন্য এই সূত্রটা আবার ভিন্ন কাজ করতে পারে। কারো 10 মিনিট নাও লাগতে পারে, 8 মিনিটেই হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা কার কত মিনিট লাগবে সেটা সে বলতে পারবে, তবে এই স্ট্যান্ডার্ড টাইমটা আমি বলে দিলাম বিগত সালের যে কিন্তু আমার স্যার, স্টুডেন্টদের অভিজ্ঞতা থেকে। স্যার মানে আমি কিন্তু গত পরীক্ষায় তো জানেন ভালো করি নাই। আমার কিন্তু মূল সমস্যা ছিল তার এই যে মুসাবিটা, আমি ওটা দেখলেই ভয় পাইতাম, কিন্তু হ্যাঁ, এ আপনার ক্লাস করে এখন মনে হচ্ছে যে আমি লিখতে পারবো। ইনশাল্লাহ। কারণ স্যার আরেকটা সমস্যা, প্রবলেমটা যে স্যার, প্রবলেমটা একটু ধরতে আমার সময় লাগে, কিন্তু এখন যে আপনার এই যে প্রবলেম গুলো দেওয়া আছে শুধু এইগুলো পড়লেই হবে, নাকি আরো যে উদাহরণ কেস গুলো ওইগুলো দেখতে হবে স্যার? আপনি বাজারে যতগুলো গাইড আছে সবগুলো কিনে ফেলেন, 10টা 12টা কিনে সব পড়ে ফেলেন। আপনার সময় থাকলে, আপনার টাকা থাকলে বই কিনে পড়লে আমার সমস্যা কি? আমি যতটুকু দিয়েছি সেটা আগে শেষ করেন, শেষ করার পরে বাড়তি খান। আগে আমি যেগুলো দিচ্ছি সেগুলো শেষ করেন, আর সেগুলো শেষ না করে অন্য কিছু। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে অনেক আগে দেওয়া হয়েছে, এবং আপনার ভাই কিন্তু শুধুমাত্র আমার দেওয়া নোট পড়ে পাশ করছে। আপনার ভাইকে জিজ্ঞাসা করেন। আর আপনি বাজারের হাবিজাবি বই কিনে, হাবিজাবি বলবো না, কোনো ভালো ভালো বই কিনে, মোটা মোটা বই কিনে পড়তে গিয়ে আপনি বিপদে পড়ছেন, এটা কি ঠিক বললাম? জি স্যার, মানে এগুলো বলতেছে যে বইয়ের মাঝে যে যে বিয়ার একটা উদাহরণ আছে ওইগুলো পড়তে হবে সব, নাইলে তুমি প্রবলেম আনসার করতে পারবে না, এই জন্য আর কি হ্যাঁ, প্রশ্নটা এখন করা আর কি স্যার। এখন আপনার ভাই আমার কিন্তু এমসিকিউ ব্যাচের স্টুডেন্ট ছিল। এমসিকিউ যে ফাউন্ডেশন নোটে কিন্তু প্রচুর আমি ডিপলি আলোচনা করেছি। তো এমসিকিউ ফাউন্ডেশন নোট যে এমসিকিউ ব্যাচেরই এমসিকিউ পরীক্ষার জন্যই ফাউন্ডেশন তৈরি করবে তা না, এক্স্যাক্টলি রিটেনের জন্য ফাউন্ডেশন তৈরি করবে। কামরুজ্জামান ভাই, জি স্যার জি এমসিকিউ ফাউন্ডেশন নোট আপনার এমসিকিউ পরীক্ষার জন্য শুধু ফাউন্ডেশন তৈরি করবে না, রিটেন পরীক্ষার জন্য ফাউন্ডেশন তৈরি করবে। এই কারণে যে ব্যক্তি আমার এমসিকিউ ব্যাচে ভর্তি হয়ে এমসিকিউ ফাউন্ডেশন ক্লাসগুলো ভালোভাবে করবে, ক্লাস টেস্টগুলো ঠিকভাবে দিবে, আমার ভিডিওগুলো ঠিকভাবে দেখবে, তার কিন্তু এমসিকিউ পাশাপাশি রিটেন পাসের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে, এবং এই স্যার এখানে রিটেন পড়ার সময় তার আরো হেল্প হবে।
স্যার এখানে জি একটা স্যার। বিষয় স্যার, ওই যে এতগুলো বই পড়ছি, মনে করেন আপনারই নোট সব, মনে করেন এই যে ফাউন্ডেশন, এই সরি মানে লিখিত পূর্ণাঙ্গ নোট, আবার এই যে ফাইনাল টাচ দিলেন, কিন্তু ওই এমসিকিউ এর ওই নোটটা কিন্তু হাতছাড়া করতে পারছি না স্যার, ওইটা লাগছেই স্যার, সব সময় আপনার লাগছে ওই এমসিকিউ নোটটা। ওইটা আপনার রেফারেন্স বুক হিসেবে কাজ করবে। কোন একটা সেকশন ভুলে যাবেন, ওইটাই তো আপনাকে বের করতে হবে। আপনার 7 আইনের বিআর অ্যাক্টের বিকল্প হিসেবে কাজ করবে সেটা, তাই না? জি 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 স্যার, ওই এমসিকিউ জি নোটটা স্যার আমাদের বুঝতে সন্দেহই আছে স্যার। তাহলে এমসিকিউ ফাউন্ডেশন নোটটা আপনার মানে হাতের কাছে রাখতেই হবে, সব সময় সারা জীবন কাজে লাগবে। আমি নিজেও তো একটা সেকশন ভুলে গেছি দ্রুত, আমার কম্পিউটারে এমসিকিউ ফাউন্ডেশন নোট বের করে সেটা আমি সহজে খুঁজে পাই। আমার বই খোঁজা লাগে না, বুঝতে পারেন? জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, কারো যদি এই ধরনের ব্যক্তিগত মতামত লাগে ক্লাসের বাইরে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আলাদা সময় দিব। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।